অবশেষে আবারও শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন খাতে হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। ঢালাও সংযোগে সংকটে পড়বে দেশ, মত বিশেষজ্ঞদের। নতুন করে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল দেশের চিনির বাজার। পাইকারি বাজারে দামের প্রভাব পড়ছে খুচরা বাজারেও। প্রস্তাবিত শিল্পনীতিতে পর্যটন খাতকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই বড় বাধা। এবং গ্রাহকের পেশা ও অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে বিনিয়োগের সুযোগ দেয়া হলে পুঁজিবাজারের মাধ্যমে বাড়বে মানি লন্ডারিং, আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত এশিয়ান ট্যুরিজম ফেয়ার সহ দেশের সম্ভাবনাময় পর্যটন খাত নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ভিসা সহায়তা দানকারী প্রতিষ্ঠান ভিসা থিং এর হেড অব অপারেশনস আহমদুল্লাহ। জনাব আহমদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনায় যাব, তবে তার আগে কিছু খবর জেনে আসি। অবশ্যই। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শিল্প খাতে ৩৫৫টি প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দিচ্ছে সরকার। এর মধ্যে ১৬২টি প্রতিষ্ঠানে লোড বাড়ানো এবং ১৯৩টি প্রতিষ্ঠানে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে। পেট্রোবাংলা জানিয়েছে, আদেশ কার্যকর করতে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বিতরণ সংস্থাগুলোকে। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ, অনুমোদিত এই গ্যাস কোনো মতেই ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহৃত করা যাবে না। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করে গ্যাস অনুসন্ধান না করে ঢালাওভাবে সংযোগ বাড়ালে ২০১১ সাল নাগাদ চরম সংকটে পড়বে দেশ। দেবাশিস রায়ের রিপোর্ট। শিল্পায়নের জন্য সবকিছুর আগে জরুরি চালনা শক্তি তথা বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহ, যা কিনা গতি ধরে রাখে দেশের অর্থনীতির প্রবাহের। কিন্তু গ্যাসের উৎপাদন সংকটের কারণে ২০১০ সাল থেকেই শিল্প খাতে নতুন সংযোগ দেয়া বন্ধ করে সরকার। সবশেষ ২০১৩ সালের ডিসেম্বরে ৮২টি কারখানায় সংযোগ দেয়া হয়। তবে এই কবছরে জমে থাকা কয়েক হাজার আবেদনের ভিত্তিতে এবার ৩৫৫টি কারখানায় গ্যাস সংযোগ দিচ্ছে কর্তৃপক্ষ, যার মধ্যে তিতাস গ্যাসে লোড বৃদ্ধির আবেদন ১৩৯টি, নতুন সংযোগের ১৬০টি। কর্ণফুলী গ্যাসে ১২টি করে প্রতিষ্ঠানে লোড বৃদ্ধি ও নতুন সংযোগ দেয়া হবে। বাখরাবাদ গ্যাস কোম্পানিতে লোড বৃদ্ধি হবে ৫টি ও নতুন সংযোগ দেয়া হবে ১৩টিতে। এছাড়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে ৬টি কারখানার লোড বৃদ্ধি ও ৮টির নতুন সংযোগ অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ। তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার প্রধান জানিয়েছেন, জ্বালানি বিভাগের এই আদেশ কার্যকর করতে এরই মধ্যে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই ক্যাটাগরিতে আমরা দিয়েছি ৩৫৫টা এবং এর দৈনিক লোডের পরিমাণ হবে ৯৩ MMCFD। আমরা গত এক বছরই প্রায় ৩০০ MMCFD মতো লোড আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা বলেও দিয়েছি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে সেখানকার যদি ভারসাম্য মেনটেন করে তারা যেন দেন। তবে কারখানাগুলোতে এই গ্যাস যাতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বা ক্যাপটিভ পাওয়ারে ব্যবহার না করা হয়, সেজন্য সরকার জোর তদারকি চালাবে বলে দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। আমরা অধিকাংশ শিল্পকে গ্যাস ব্যবহারের জন্য দিয়েছি কেবলমাত্র বয়লার বা তারা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে ইউজ করবেন। ক্যাপটিভ তো আমরা দিবই না। সেটা যদি কেউ ব্যবহার করে ইন্সপেকশনে যাবে, দেখবে, তারা বন্ধ করে দিবে। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্থল ও সমুদ্রভাগে দ্রুত গ্যাসের ব্যাপক অনুসন্ধান ও উৎপাদন শুরু করা না গেলে কবছর পর গ্যাসের ভয়াবহ সংকটে পড়তে হবে দেশকে। যে পরিমাণ গ্যাস প্রতি বছর জ্বালাচ্ছি, সেই পরিমাণ গ্যাস প্রতি বছর আমি পুনর্ভরণ করব। অন্যথায় ২০১৯ সালের পরে নতুন কানেকশন তো দূরের কথা, কতটা ইন্ডাস্ট্রিতে তার চাহিদা মতো গ্যাস আপনি দিতে পারবেন, যে অলরেডি যেগুলোতে আছে, আমার সন্দেহ আছে। এছাড়াও অনুৎপাদনশীল খাতে সংযোগ দেয়া বন্ধ ও গ্যাসের অপচয় রোধ করতে না পারলে সুষম গ্যাসের প্রবাহ ধরে রাখা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই রয়ে যাবে বলেও মত দিয়েছেন জ্বালানি বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেলের মূল্য নির্ধারণ সহ বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাত্তুব আহমদ।
শনিবার রাজধানীর মতিঝিলের ডাচ বাংলা চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, ইতোপূর্বে যেসব শিল্প প্রতিষ্ঠানগুলোকে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ডিমান্ড নোট দেওয়া হয়েছে তাদের অতি দ্রুত সংযোগ দেওয়া হবে। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দাম বৃদ্ধির চেয়ে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন সংযোগ বেশি জরুরি। এ সময় তিনি আরো বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিস্থিতি বিরাজ করছে। তিনি বিদেশিদের সঙ্গে যৌথ বিনিয়োগ বাড়ানোর জন্য ডাচ বাংলা চেম্বারের ব্যবসায়ীদেরকে আহ্বান জানান। বিদ্যুতের দাম আমাদের কমাতে হবে। আমরা বিদ্যুতের ব্যাপারে আমরা জানি কোয়ালিটি পাওয়ার চাই, মানে বিদ্যুৎ আপ ডাউন করবে, উঠানামা করবে, এখন আছে তখন নাই, এ হবে না। একভাবে থাকতে হবে 24/7। পৃথিবীতে ডিজেলের দাম অর্ধেকের নিচে নেমে গেছে, আমাদের দেশে এখনো ডিজেলের দাম সেম রয়ে গেছে। ডিজেলের দাম এখনই কমিয়ে দিন। ডিজেলের দাম কমে গেলে আমরা গ্যাসের উপর আর নির্ভর করব না। শুধুমাত্র যাদের গ্যাস প্রসেসিংয়ে লাগবে তারাই গ্যাস নেবেন। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তাবিত শিল্পনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে পর্যটন শিল্পকে। তবে এ খাতের প্রসারে ছোট বড় বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও এখনো বড় বাধা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা। এমনটাই দাবি পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের। এদিকে পর্যটক আকর্ষণে পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। নিজের রূপবৈচিত্র্যে পর্যটকদের আকৃষ্ট করার মতো দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত, একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রবাল দ্বীপ আর ঝর্ণা ছোঁয়া সবুজে ঢাকা পাহাড়, পাশাপাশি হাওর বাওর সহ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবই আছে ৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট এই বাংলাদেশের। এই সম্ভাবনাকে পুঁজি করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রস্তাবিত শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকারমূলক ১৩টি শিল্প খাতের মধ্যে রাখা হয়েছে পর্যটনকে। তবে এই শিল্পের প্রসারে এখনো ঘাটতি রয়েছে পরিচিত পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশনের। এমন দাবি করে পর্যটকদের জন্য নতুন নতুন নয়নাভিরাম স্থান ও স্থানীয় কৃষ্টি কালচারকে তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। অ্যাট্রাকশনের প্রথম সূত্রটা হলো আমার ভিজুয়াল প্রেজেন্টেশন। আমি কাছে যেয়ে দেখলে কিন্তু সে দেখাটাকে কখনোই ভিন্ন মনে হবে না। এই প্রেজেন্টেশনটা আমাদের অ্যাবসলিউটলি জিরো। সন্ধ্যার পরে কি আমাদের কালচারাল শো গুলো করতে পারি না? তবে এ খাতের সাথে জড়িতরা বলছেন, এই শিল্পের পিছিয়ে থাকার পেছনে সবচেয়ে বেশি দায়ী পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এটার সাথে জড়িত আরো অন্তত ৮-১০টা মন্ত্রণালয় আছেন, যে যার মতো করে কাজ করেন। সমন্বিতভাবে যে একটা কাজ করা দরকার এই শিল্পের উন্নয়নের জন্য, সে কাজটা আজ পর্যন্ত আমরা কোনোদিন করতে পারিনি। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন করা হলে পর্যটনই একমাত্র শিল্প যে খাতের উন্নয়নে আলাদা করে মোটা অঙ্কের বিনিয়োগের দরকার হবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এ নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি ভিসা থিং এর হেড অব অপারেশনস আহমদুল্লাহর কাছে। রিপোর্টটি দেখলাম এবং এখানে শুরুতেই যে বিষয়টি বলা হয়েছে যে এখানে পর্যটন শিল্পকে একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু এর প্রসারে আসলে খুব বেশি অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যেমন সম্ভাবনা রয়েছে। তো সেখানে একটি কথা বলা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, বিশেষ করে আপনাদের খাতের সঙ্গে যারা রিলেটেড তাদের পক্ষ থেকে, যে একটা বড় বাধা হচ্ছে মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো কাজ করছে তার মধ্যে সমন্বয়হীনতা। আসলে এই সমন্বয়হীনতাগুলো কোন জায়গাতে এবং এই বাধাগুলোকে কেন অতিক্রম করা সম্ভব হচ্ছে না? আচ্ছা, প্রথমে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে সমন্বয়হীনতার কথাগুলো বললেন সেটা আসলেই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের পর্যটন খাতটাকে আমরা চাইলে অনেক বিস্তারিতভাবে সারা পৃথিবীর কাছে নিয়ে যেতে পারি, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। ইভেন তারা 2016 সালকে পর্যটন বছর হিসাবে ঘোষণা করেছে, কিন্তু এটার জন্য দরকারি যেসব ইনিশিয়েটিভগুলো, যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আসলে ঠিক মতো নেওয়া হচ্ছে না। অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, বাট সেগুলা সব বিচ্ছিন্নভাবে, এগুলোর মধ্যে কোঅর্ডিনেশন যেটা দরকার সেটা সেভাবে দেখা যাচ্ছে না। এই কারণে এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে সেইভাবে হয়তো বা আমরা যেভাবে প্রচার করছি বাংলাদেশের পর্যটনকে নিয়ে, সেইভাবে আলটিমেটলি আমরা ফলটা পাচ্ছি না এখান থেকে। আর অবকাঠামোগত যে সমস্যাগুলো, ক্ষেত্রে অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে কক্সবাজার কেন্দ্রিক বিষয়গুলো
হচ্ছে, কিন্তু আমাদের পুরো দেশেই বিভিন্ন জায়গাতে পর্যটন খাতকে বিকশিত করার মতন নানা রকম এলিমেন্টস আমাদের আছে। তো সেই জায়গাগুলোতে কেন যাওয়া হচ্ছে না, বা সেই জায়গাগুলোতে যাওয়ার ক্ষেত্রে সমস্যাগুলো কোন জায়গায়? আচ্ছা, বাংলাদেশে অবশ্যই অনেকগুলো জায়গা আছে, আপনি যেমনটি বললেন। আমরা বিভিন্ন জায়গা নিয়ে এক্সপ্লোর করছি, আমরা নিজেরা, আমি যেখানে কাজ করি সেখানে আমি বিভিন্ন জায়গা নিয়ে এক্সপ্লোর করছি। বাংলাদেশের 64 জেলায় প্রচুর, প্রায় 2 থেকে 3 হাজার স্পট আছে, যেসব জায়গা চাইলে আমরা তুলে আনতে পারি। এবং তুলে এনে যদি আমরা এগুলো কানেক্ট করতে পারি, যারা ট্রাভেলার, দেশি ট্রাভেলার হোক বিদেশি ট্রাভেলার হোক, তাদের সাথে কানেক্ট করতে পারে, তারা হয়তো অবশ্যই সেসব জায়গায় যাবে, ভ্রমণ করবে। আপনি যেটা বলেন অবকাঠামোগত সমস্যা, অবকাঠামোগত সমস্যা তো অবশ্যই আছে, রাস্তাঘাটে কিছু সমস্যা আছে, হোটেলে কিছু সমস্যা আছে। তার থেকে বড় যে সমস্যাটা আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে ইনফরমেশনের সমস্যা, তথ্যের সমস্যা। মানুষজন তথ্যগুলো প্রপারলি পাচ্ছে না, যে বাংলাদেশে কোথায় কোন জিনিসটা আছে। পর্যটনের কথা বললে আমরা শুধু কক্সবাজারের কথা চিন্তা করি, কুয়াকাটা চিন্তা করি, অথবা রাঙামাটি বা পার্বত্য অঞ্চলগুলো চিন্তা করি, অনেক সময় সিলেটের কথা চিন্তা করি। এছাড়াও যে প্রচুর জায়গা আছে বাংলাদেশে, হিডেন ট্রেজারগুলো, সেগুলো কিন্তু আমরা জানিও না। তো অবকাঠামোর কথা যতই আমরা বলি না কেন, তথ্যগত যে সমস্যাটা, মানুষের না জানা সমস্যাটা কোথায় কি আছে, এটাও কিন্তু আসলে অনেকটা বাধাগ্রস্ত করছে এই পর্যটন খাতকে, যে মানুষজন জানে না কোথায় ঘুরতে যাবে। এখন আমরা অবকাঠামোগত দিকটাকে ঠিক না করেই আমরা আগেই তথ্য দিয়ে ফেললাম, আমরা জানিয়ে ফেললাম যে এই জায়গাতে আমাদের পর্যটন শিল্প আছে, তোমরা আসো। তো তারপরে যাওয়ার পরে যদি ওখানে ফ্যাসিলিটিস গুলো না পায়, তো সেক্ষেত্রে তো এটা আরো বড় ধরনের সমস্যা বলে মনে হয়। সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি যেটা বললাম প্রথমে, তথ্য যদি কেউ জানে যে ওখানে গেলে কি পাওয়া যাবে না পাওয়া যাবে, অ্যাটলিস্ট বাংলাদেশে এখন একটা শ্রেণী, এক ধরনের ছেলেরা আসে যারা ব্যাকপ্যাকার্স, তারা বিভিন্ন জায়গায় যেতে চায়, ঘুরতে চায়। সো অ্যাটলিস্ট যদি তার তথ্যটা জানে যে ওখানে এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে, সেটা তো তারা যে অ্যাভেল করতে পারবে, তাই না? তো তথ্যগত সমস্যাটা আছে। আর অবকাঠামোর কথা অবশ্যই আমি মনে করি অবকাঠামোর দিক থেকে আরো বেশি জোর দেওয়া দরকার। সরকার তো অবশ্যই চেষ্টা করছে, সরকারের পাশাপাশি আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি আমাদেরকেও চেষ্টা করতে হবে। রিসেন্টলি আমি দেখেছি যে অনেকগুলো রিসোর্ট হয়েছে সারা বাংলাদেশে, তো এগুলো কিন্তু অবকাঠামোর উন্নয়ন হচ্ছে এগুলোর থ্রুতে। মানুষজন এখন যাচ্ছে, আগে ভাবতো যে আমরা সাপোজ সিলেটে একটা জায়গায় যাবো, ওখানে কিছুই নেই, এখন সিলেটের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম রিসোর্ট হয়েছে, মানুষজন যেতে পারছে, রোড কমিউনিকেশন ভালো হয়েছে, এয়ার কমিউনিকেশন ভালো হয়েছে। বাট অবশ্যই আপনি যেটা বলছেন, বাধা যেগুলো আছে, এখনো ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে হয়নি, দেশের বাইরে যেভাবে হয়েছে। আমি যদি একটু কম্পেয়ার করি ক্যাম্বোডিয়ার সাথে, যে ক্যাম্বোডিয়াতে আমরা যদি দেখি 1991 সালের দিকে বাংলাদেশে যেরকম বিদেশি পর্যটক আসতো, ক্যাম্বোডিয়াতে ঠিক ওই একই পরিমাণ পর্যটকই আসতো। বাট এখন 2015 সালে তারা প্রায় 25 গুণ বেশি বিদেশি পর্যটক আকর্ষণ করতে পারছে, কারণ তারা অবকাঠামোগুলোকে আরেকটু উন্নত করেছে। আমরা সেই পেসে যেতে পারিনি আগে, আমরা এখন অনেক পিছিয়ে পড়ে আছি। প্রথমেই আপনার নিউজে যেটা ছিল যে সরকারি সমন্বয়হীনতা, আমি মনে করি এটা একটা বড় কারণ। এবং ডাইনামিক পিপল, তারা যদি মন্ত্রণালয়টা চালায় বা এই পর্যটক অপারেশন যদি চালায়, তারা যদি ঠিকমতো ভিশনটা সেট করতে পারে যে আমাদেরকে 2021 সাল বা 2030 সালে পর্যটন শিল্পটাকে এখানে নিয়ে যেতে হবে, সেইভাবে আপনার বিভিন্ন প্ল্যান সেট করে সেটার অনুযায়ী যদি ইমপ্লিমেন্টেশন প্ল্যানগুলো নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই উন্নত হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সমন্বয়হীনতা, বিভিন্ন ভাবে কাজ হচ্ছে কিন্তু একসাথে কোনো কাজই ঠিক। তথ্যের ঘাটতির কথা বলছিলেন, এই তথ্যের ঘাটতিটা কেন হচ্ছে? তথ্যের ঘাটতিটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে, আমি যদি এইভাবে বলি, যে যখন কেউ ঘুরতে যেতে চায় তখন সে কি করে, এখন সবাই গুগল করে। তো একটা জায়গা জানতে চায় গুগল করে, কারণ আমাদের এখন তথ্য প্রযুক্তিতে অ্যাক্সেস আছে, আমরা চাইলেই ইন্টারনেটে বসে গুগল করতে পারি। কিন্তু বাংলাদেশে বসে যখন আপনি গুগল করবেন কোন একটা জায়গা নেই বা ওখানে কি কি আছে, আপনি কিন্তু কম্পাইলড একটা তথ্য পাবেন না কোনো জায়গায়। বাংলাদেশ গভর্নমেন্টের একটা এই তথ্য, প্রতিটা জেলার উপর তথ্য কিছু ওয়েবসাইট করেছে, সেখানে তথ্য দেওয়া আছে। পাশাপাশি আমরা নিজেরও, আমাদের একটা ইনিশিয়েটিভ আছে অফরোড বাংলাদেশ, সেটা থ্রুতে আমরা নিজেরও প্রায় 800টা জায়গা বাংলাদেশে কোথায় কি আছে না আছে সেগুলোর ইনফরমেশন আমরা নিয়ে এসেছি। এবং আমরা মনে করছি এই ইনফরমেশনগুলো যদি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে মানুষজন সহজেই যেতে পাবে। কারণ যেহেতু গুগল, আমি যেটা বললাম, গুগল করলে বা আশেপাশে যেসব আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করলেও তারা আসলে বলতে পারে না সেভাবে, যে কোথায় কি আছে, কিভাবে যাবা, কখন থাকবা, কখন কোনটা খোলা থাকে বন্ধ থাকে। এটাও একটা বড় সমস্যা। আমি দেখি যে অনেক জায়গায় যাচ্ছে কিন্তু হয়তো সময়টা জানে না যে কখন সেই জায়গাটা খোলা থাকে, তো যে দেখে যে ওটা বন্ধ। এরকম প্রচুর ব্যাপারগুলো থাকে। যে সেফটি সিকিউরিটির যে বিষয়টা, পর্যটন খাতে যে যারা টুরিস্ট দেশের বাইরে থেকে বিশেষ করে আসে, তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং সব টুরিস্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে পার্বত্য জেলাগুলোতে কিন্তু এই সমস্যাগুলো অনেক প্রকট, এবং সেখানে যেতে গেলে নানা রকম সমস্যা, এবং যেই ডোমেস্টিক টুরিস্ট যারা, তাদের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে যাওয়ার ক্ষেত্রে নানা রকম বাধা থাকে। এর বাইরেও আমরা যে কক্সবাজারও দেখি, সেখানেও কিন্তু সিকিউরিটির সমস্যা আছে, বিচে গেলে পরে ছিনতাইকারী বা এই ধরনের যে সমস্যাগুলো। তো এই সমস্যাগুলো থেকে এখনো কেন আমরা বেরিয়ে আসতে পারছি না? কারণ কক্সবাজার কিন্তু ইতোমধ্যে অনেক পপুলার একটা ট্যুরিজম স্পট ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, তো তারপরও এই জায়গাটাতে কেন আমরা? আচ্ছা, এইগুলোকে আমি বলবো যে অনেকটা বিচ্ছিন্ন ঘটনার মতো। আপনি যেটা বলছেন সেফটির কথাটা, কিছু কিছু ঘটনা ঘটে এরকম, সেটা আমরা দেখতে পাই, কিন্তু আমি বলবো আগের থেকে অনেক উন্নত হয়েছে।
কারণ এখন ট্যুরিস্ট পুলিশ এসেছে, কিছুদিন আগে গভর্নমেন্ট এটা নিয়ে ট্যুরিস্ট পুলিশ, তো এই পুলিশটাও কিন্তু এখন অ্যাক্টিভলি কাজ করছে এইসব জায়গার জন্য। কিছু কিছু ঘটনা যে ঘটবে না এটা কোথাও বলা যায় না, পৃথিবীর যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, চিন্তায় ঘটনা বা অন্য কোনো ঘটনা ঘটতেই পারে এইসব জায়গায়, কিন্তু তারপরও পরিস্থিতি আগে থেকে অনেক বেটার। আমার যখন কাজ করছি, আমি যদি 10 বছর আগে বলতাম কক্সবাজারে গেলে, আমি হিমচুরি দিয়ে গেলে আমি ভয় পেতাম যে ওখানে যাব, ওখানে চিন্তা হতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে। বাট এখন কিন্তু সেরকম যে মানে পরিস্থিতি নেই, যেহেতু পর্যটক অনেক বেশি যাচ্ছে, লোকজনের ট্রাফিকটা অনেক বেশি ওখানে, সো দ্যাট এইসব মিসহ্যাপগুলো কিন্তু এখন আগের মতো আর ওইভাবে হচ্ছে না, কমে গেছে। জি, আমরা আলোচনা করছিলাম এবং এর আগের অংশে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখন যে বিষয়টি আমি একটু জানতে চাই, আপনি যে ইনফরমেশন যেগুলোর কথা বলছিলেন যে আমাদের ইনফরমেশনের ঘাটতি আছে, তো সেই ঘাটতি মেটাতে আপনারা যারা পর্যটন খাত নিয়ে কাজ করেন, তো সেখানে আপনারা আসলে কি কি কাজ করছেন? এবং আপনি যেমনটি কিছুক্ষণ আগে বিরতির মাঝখানে বলছিলেন যে তথ্যগুলোকে সংগ্রহ করছেন, এক জায়গায় করছেন, তো সেই সহায়তাগুলো আসলে কিভাবে দিচ্ছেন? জি, সেটা যেভাবে করছি, আমরা নিজেরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে ইনফরমেশনগুলো যেন ঠিক মতো মানুষের কাছে যায়, মানুষ যেন একটা হাবের থ্রুতে সব ইনফরমেশন পায়, সেই সব নিয়ে আমরা প্রথমেই কাজ শুরু করি। প্রায় 2 বছর আগে থেকে কাজগুলো শুরু করি। তখন আমরা যেটা করলাম, আমরা নিজেরা যেটা বুঝতে পেরেছি, আমরা যদি এক জায়গায় ঢাকায় বসে সব তথ্যগুলো আনতে চাই, সেক্ষেত্রে হয়তো এটা আনা সহজ হবে না, আমাদেরকে যে আনতে হবে। তার থেকে আরো ইজি হয় যদি আমরা স্থানীয় লোকদেরকে আমরা সংযুক্ত করতে পারি। তখন আমরা নিজেরা একটা পোর্টাল তৈরি করলাম, offroadbangladesh.com, যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে লোকজন আছে তাদের এলাকা সম্পর্কে তাদের তথ্যগুলো তারা আমাদের ওই পোর্টালে দেওয়া শুরু করলো, এবং তার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে ছড়ানো ছিটানো তথ্যগুলো একটা জায়গায় কম্পাইল করলাম, এবং করে, এটা অনগোয়িং প্রসেস, এখনো চলছে কম্পাইলেশনটা করে। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশে কি কি আছে না আছে এই ইনফরমেশনটা দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ যারা বিদেশি ট্রাভেলার, তারাও যখন দেশে আসে, যখন গুগল করে, তারা যেন অ্যাটলিস্ট আমাদের পোর্টালটা পায়, বলে যেন তারা বুঝতে পারে যে এখানে কি কি আছে না আছে, কোন জায়গায় ভিজিট করা যাবে, বাংলাদেশের যেই ফ্রেশনেসটা আছে, বাংলাদেশের যে কালচারাল ডাইভার্সিটিটা আছে, এই জিনিসটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমরা থিম ধরে ধরে মানুষকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে অনেকগুলো জিনিসই আছে এক্সপ্লোর করার মতো। আমরা শুধু কক্সবাজার আর সিলেট চিন্তা, যেমন আমরা রিপোর্টের মধ্যেও দেখছিলাম যে ভিজুয়াল প্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে, তো সেই বিষয়টা আসছে আপনাদের? জি, অবশ্যই। সেখানে আমরা নিজেরা ভিডিও নিয়ে আসছি, মানুষজন বিভিন্ন জায়গা থেকে তাদের স্থানীয় এলাকার কোনো ভালো একটা কিছু থাকলে, কোনো একটা নিদর্শন থাকলে, সেটার ভিডিও বা আপনার ছবি তারা তুলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারছে, পোর্টালে আপলোড করে আছে, এবং সেটা সারা পৃথিবীকে আমরা ডিসিমেট করতে পারছি। মানুষজন ঢুকে দেখতে পাচ্ছে যে ওই জায়গায় ওই জায়গাটা আছে, এবং সেটা আমরা পিনও করছি, অর্থাৎ ম্যাপের মধ্যে পিনও করে দিচ্ছি ওই জায়গাটা আসলে কোথায়, সো তারা যদি ইজিলি সেখানে যেতেও পারে এক্সপ্লোর করতে চাইলে, সেই সুবিধাটাও আমরা করছি। এটা কি পুরোপুরি বেসরকারি উদ্যোগে? মানে এটা পুরোপুরি বেসরকারি উদ্যোগে, এবং আমি মনে করি যে আমরা সবাই একটা কথা বলি, ইন্ডাস্ট্রিতে যারা আছে আমাদের থেকে, যারা অনেক সিনিয়র, সবসময় বলে গভর্নমেন্টের অনেক সাপোর্ট দরকার, অবশ্যই সাপোর্ট দরকার, বাট আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, প্রাইভেট সেক্টরে, আমাদেরকেও গভর্নমেন্টকে ব্যাক করতে হবে। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, যেটা আমরা নিজেরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তৈরি করেছি। অনেকে হয়তো করছে, আমি একটু আগে বললাম রিসোর্ট মালিকরা চেষ্টা করছে নিজেরাই করতে রিসোর্ট, এরকম আমরা তথ্য দেওয়ার জন্য আমরা কাজ করছি। এরকম যারা প্রাইভেট সেক্টর আছে তাদেরও অবশ্যই দরকার যে নিজে থেকে আমরা কিছু উদ্যোগ নিয়ে আসি, যাতে আমরা একটা সমন্বিতভাবে এই ট্যুরিজম সেক্টরটাকে আরো বেশি সামনে আগে নিয়ে যেতে পারি, শুধু গভর্নমেন্ট দিকে তাকায় থাকলে হবে। এখন কোন পর্যায়ে আছে আপনাদের যে বিষয়টা বলছেন, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। মানে এটা আসলে এখন কোন পর্যায়ে আছে? না, আমি যখন জানতে যাবো যে একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে আমি কোন কোন জায়গাতে যেতে পারবো বা অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে পারবো, যেমন বান্দরবানে যখন আমি যাব তখন অবশ্যই 5 দিন বা 7 দিন হাতে সময় নিয়ে যাবো, কারণ এখানে অনেক দেখার বিষয় আছে। আবার কিছু এলাকা আছে আমি একদিনের মধ্যে কিছু জায়গা ঘুরে চলে আসতে পারি, তো এই পুরো বিষয়গুলো এর ভিতরে থাকছে কিনা? অবশ্যই থাকছে। আমরা আসলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এগুলাকে বাছাই করছি, অর্থাৎ আপনি একটা ডিস্ট্রিক্টে ফার্স্টে ঢুকবেন, ওখানে একটা ল্যান্ডিং পেজ থাকবে যেখানে ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানতে পারবেন, তারপরে ডিস্ট্রিক্টে আন্ডারে আর কি কি জায়গা আছে, কি কি হিডেন ট্রেজার আছে যেগুলো আপনি এক্সপ্লোর করবেন, সেগুলো লিস্টিং আমরা করেছি, এবং সেখানে আপনি ঢুকলে ওই জায়গাগুলো বা বিস্তারিত দেখতে পাবেন, এবং সেখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, ট্রাভেল টিপস, ওই জায়গার জন্য কোন টিপসটা আপনার দরকার, সেই প্রত্যেকটা বিষয় আমরা নিয়ে আসছি, এবং যারা এক্সপ্লোর করতে যাচ্ছে তারা যেন আবার তাদের কমেন্টটা এক্সপ্লোর করে সে দিতে পারে, সেটার ব্যবস্থা আমরা রেখেছি। অর্থাৎ রিভিউ দিতে পারবে তারা চাইলে সেই জায়গাটা কেমন, এই সব ইনফরমেশন যেটা বললাম একদম জেলা ধরে ধরে আমরা এই কাজগুলো করছি, যাতে প্রত্যেকটা জেলার আন্ডারে কি কি আছে না আছে সেটা সবাই বাংলাদেশের মানুষ প্লাস ইন্টারন্যাশনাল যারা টুরিস্ট যারা বাংলাদেশে আসবে তারাও যেন বিস্তারিতভাবে দেখতে পারে। এবং মজার বিষয় হচ্ছে এটা আমরা 2টা ভার্সনে করছি, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। আমরা এতদিন কাজ করছি ইংলিশ ভার্সনে, এখন বাংলা ভার্সনে কাজ করছি, তো 2টা ল্যাঙ্গুয়েজে লোকজন পাবে, দেশের বাইরে মানুষরা ইংলিশে দেখতে হবে, বাংলাদেশের মানুষরা বাংলায় দেখতে হবে। সেটা যোগাযোগ, দেশের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ যেটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ পর্যটন খাতের ক্ষেত্রে, কারণ বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়তো বিদেশি পর্যটকরাও যখন আসছেন তখন এসে ঢাকা থেকে যদি আমরা কক্সবাজার যেতে যাই, সেখানে আমরা যদি বাই রোডে যাই, তো সেক্ষেত্রে সবাই কিন্তু এটা প্রিফার করে যারা ঘুরতে আসে যে বাই রোডে গেলে পরে দেখতে দেখতে যাওয়া যায়, তো সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার এবং অনেক হ্যাসেলের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন না যে কক্সবাজারে যে কয়েকটা আন্তর্জাতিক ফ্লাইটের ব্যবস্থা যদি থাকতো, সেক্ষেত্রে কক্সবাজারকে আরো বেশি আপনার
কি বলে আমরা আরো বেশি ব্র্যান্ডিং করতে পারতাম বা সেটাকে আরো বেশি করতে পারতাম। অবশ্যই অবশ্যই বাংলাদেশে তো এখন 3টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, ঢাকা, চিটাগং এবং সিলেট। এর বাইরে অবশ্যই আমি মনে করি কক্সবাজারকেও একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা উচিত। এখানে একটা বড় কথা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টটা আমি যেহেতু গিয়েছি আমি দেখেছি খুবই ছোট, হয়তো কিছু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে এটাকে, তারপরও যদি করে আমাদের তো একটা প্ল্যানে আছে ওখানে আমরা বাংলাদেশ হচ্ছে বড় স্টেডিয়ামটা করছি যেখানে প্রায় 1 লক্ষের উপরে আমরা স্পেকটেটর রাখতে পারবো। সো ওইরকম স্পেকটেটর যদি ধরতে হয় ওখানে অবশ্যই অবকাঠামো গড়ে তুলতে হবে এবং যে এয়ারপোর্টটা আছে এটাকে অবশ্যই ইন্টারন্যাশনাল করা লাগবে। সেটা যখন এই যে স্টেডিয়ামটার কথা বলা হচ্ছে সেটা যখন ওখানে তৈরি হয়ে যাবে তো সেটা আসলে কতখানি এই ট্যুরিজমের ক্ষেত্রে সেটা বাড়তি কোনো বিষয় যোগ করবে? অবশ্যই মানুষজন তো শুধু একটা যে কোনো একটা পারপাস নিয়ে ঘুরতে আসে না, তারা অনেক কিছু নিয়ে আসে। সো যখন খেলা দেখতে আসবে তাদের অবশ্যই, যারা খেলা দেখতে যায় বিভিন্ন দেশের বাইরে, তারা অবশ্যই চিন্তা করে যে সেই দেশের লাইভলিহুডটা আমি দেখবো। কক্সবাজার বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর একটা জায়গা ঘোরার। তো সেখানে থাকলে তারা তো অবশ্যই সেই সৌন্দর্যটা, সিনিক প্লেসগুলো, স্পটগুলো দেখতে পাবে, প্লাস ওখানকার মানুষের লাইভলিহুডটা দেখতে পাবে। এটা অনেক বড় ব্যাপার। গ্লোবালি আমরা যেটা এখন দেখি যে সব মানুষরা যখন কোনো জায়গায় ঘুরতে যায় তখন তারা শুধু স্পট বা সিনিক প্লেস দেখতে যায় না, তারা মানুষের লাইভলিহুড, তারা কিভাবে থাকছে, কি করছে জীবনযাত্রার জন্য, এই জিনিসগুলো মানে এক্সপেরিয়েন্স করতে যায়। তো এই বিষয়টা অবশ্যই আপনি যেটা বললেন কক্সবাজারের ক্ষেত্রে, হ্যাঁ সেই সুবিধাটা পাবোই যদি আমরা ওই স্টেডিয়ামটা করি, মানে যখন স্টেডিয়ামটা হয়ে যাবে এবং যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা হবে তখন সেই সুবিধা অবশ্যই পাওয়া যাবে। আর এই যে 4 লেনের কাজ চলছে এবং পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন দিকে সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা বিভিন্ন রকম প্রজেক্ট কিন্তু চলমান রয়েছে, সেগুলো যখন পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তখন সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াবে? সেটা অবশ্যই অনেক ভালো হবে বাংলাদেশের জন্য। 4 লেন তো প্রায় যতগুলো মহাসড়ক আছে সবগুলোতে গভর্নমেন্টের এখন ইনিশিয়েটিভ আছে প্রত্যেকটা 4 লেন, এবং সামনে হয়তো 8 লেনও করবে, এইসব নিয়ে চিন্তা করছে। এবং এই ফ্লোটা যদি ঠিক থাকে, কারণ আপনি যেটা প্রথমে বললেন মানুষজন বাই রোডে যেতে চায়, দেখতে যেতে চায়, আমাদের যদি ওইরকম ভালো মানের টুরিস্ট বাসগুলো আনতে পারে আমরা তখন মানুষজন দেখতে যেতে হবে। পুরো বাংলাদেশই ঢাকা থেকে শুরু করে হয়তো যে কোনো এলাকায় যাক না কেন 4 লেন যদি হয় সেক্ষেত্রে সে কোনো ট্রাফিক জ্যামও থাকবে না। তো মানুষজন দেখতে দেখতে পুরো সিনিক প্লেসগুলোকে মানে এক্সপ্লোর করতে করতে, এক্সপিরিয়েন্স করতে করতে সবগুলো যেতে পারবে। তো আমি অবশ্যই মনে করি 4 লেন হয়ে গেলে আমাদের এখানে ট্রাভেলার যেই আমাদের অ্যারাইভাল যেটা, সেটা ইন্টারন্যাশনাল টুরিস্ট অ্যারাইভাল যেটা, সেটা অনেক বেড়ে যাবে। তাহলে কি আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা আসলে সঠিক পথে আছি? সঠিক পথে আছি, কিন্তু আরেকটু আমাদের পেসটা বাড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ভিসা থিং এর হেড অফ অপারেশনস আহমদুল্লাহ। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল হতে শুরু করেছে দেশের চিনির বাজার। গত 2 দিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমণ চিনির দাম 70 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি, মিল থেকে চিনি সরবরাহ যেমন কমেছে তেমনি পাইকারি পর্যায়েও বেচা বিক্রি অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে পাইকারি বাজারের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চলতি বছর বাজেটের আগে চিনির উপর শুল্ক আরোপের প্রস্তাব করা হলেও বাজার স্থিতিশীল রাখতে তা সংশোধন করা হয়। ফলে বাজেটে চিনি আমদানির উপর নতুন করে কোনো শুল্ক আরোপ করা হয়নি। এতে গত কয়েক মাস ধরে চিনির দাম ছিল নিম্নমুখী। এমনকি রমজান ও ঈদেও চিনির দাম ছিল স্থিতিশীল। কিন্তু বুধবার চিনির উপর 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করায় দীর্ঘদিন স্থিতিশীল থাকা এই পণ্যটির দাম বাড়তে শুরু করে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা চিনি বিক্রি হচ্ছে 1260 টাকা থেকে 1270 টাকায়। কেজি প্রতি 500 টাকা বাড়াইছে। এখন মার্কেট পর্যন্ত বাড়ছে 3 থেকে 4 টাকা। সেই হিসেবে আরো 2-3 টাকা বাড়ার সম্ভাবনা আছে। সরকারের শুল্ক বাড়ার কারণে মিলের রেট বাড়াইছে, সে অনুপাতে আমাদের পাইকারি বাজারও এটা রেট বাড়ছে আর কি। লবণের কাছাকাছি চিনির দাম, সেই হিসাবে চিনির দাম বাড়াটা উচিত। এদিকে ব্যবসায়ীদের দাবি দাম বাড়ার কারণে মিল থেকে চিনি সরবরাহ কমে গেছে, সেই সাথে কমেছে বিক্রির পরিমাণও। সরকারের ঘোষণা দেওয়ার পর চিনির বাজারটা বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে, আমাদের বেচা বিক্রিও কমে গেছে। আগে প্রায় 50-60 বস্তা বিক্রি করতাম, এখন 10-12 বস্তা বিক্রি করতে পারছেন। অন্যদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম 2 টাকা বেড়ে 36 টাকা থেকে 38 টাকায় দাঁড়িয়েছে। 37 বেচে আমরা এরকম এখন 38 বেচতেছি। 100 টাকা মানে 2 টাকা, আর খুচরা বাজারে ধরেন আরো 2 টাকা। ব্যবসায়ীরা জানান দেশে বছরে 14 থেকে 15 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। সরকারি মিলগুলোর উৎপাদন ছাড়াও বেসরকারি মিলগুলো পরিশোধিত ও অপরিশোধিত দুভাবে বিদেশ থেকে চিনি আমদানি করে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
দর্শক, এফবিসিসিআই ও ফেডরিক নুম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজশাহী বিভাগের সিল্ক ও অন্যান্য শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। শহরের চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। সেমিনারের বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, আমি এখন রাজশাহী চেম্বার অফ কমার্সে আছি। এখানে মূলত রেশম শিল্পের যে সমস্যা ও সম্ভাবনা তা নিয়ে একটি সেমিনার আয়োজন করেছে। মূলত এফবিসিসিআই এই সেমিনারটির আয়োজন করেছে। সেমিনারটি এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে। আমরা সময় টিভির মাধ্যমে আপনাদের এটি দেখানোর চেষ্টা করছি। এফবিসিসিআইয়ের সভাপতি মাকতুব আহমেদ এখানে উপস্থিত আছেন। এখানে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মাহবুবুল আলম, উনি সহসভাপতি এফবিসিসিআইয়ের, এবং মনিরুজ্জামান, উনি রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। এছাড়াও কিন্তু গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ এখানে অংশ নিয়েছেন। মূলত এখানে কিন্তু যে রাজশাহী বিভাগে যে রেশম শিল্পের একটি সময়ে যে উত্তরণ ছিল এবং ভালো একটি অবস্থা ছিল, সে জায়গা থেকে কেন খারাপ অবস্থা আসতেছে এবং কেন এই শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে, মূলত এটি সমস্যা বের করে এ থেকে উত্তরণের জন্যই মূলত এই সেমিনারের আয়োজন করা হয়েছে। মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত এই সেমিনারটি চলবে। এখন পর্যন্ত কিন্তু আমরা বেশ কয়েকজনের কথা শুনেছি। তারা মূলত যেটি বলছেন যে এই সেমিনারে রাজশাহীর যে রেশম শিল্প, এই শিল্প যেন ধ্বংস হয়ে না যায় এবং সুতা আমদানিতে যেন রাজশাহী আবারও ভালো একটি অবস্থায় আসতে পারে এবং রেশম শিল্পে যেন রাজশাহী আবারও উঠে দাঁড়াতে পারে। সেই জন্য রাজশাহী রেশম যারা ব্যবসায়ী আছেন, এই সেক্টরের সাথে যারা জড়িত আছেন, তাদেরকে প্রয়োজনে ঋণ দেওয়া হলেও যেন এই শিল্পটা আরও বাড়ানো হয়, যাতে করে এর সাথে জড়িতরা আবার এই রেশমের যে সুনাম আছে দীর্ঘদিনের, সেটি কিন্তু ফিরিয়ে আনতে পারে। তো আমি মূলত আসলে রাজশাহী চেম্বার অফ কমার্সে এফবিসিসিআই এই রেশম শিল্প নিয়ে এই সেমিনারের আয়োজন করেছেন এবং এটি মধ্যাহ্নভোজ পর্যন্ত এই সেমিনারটি চলবে এবং কিভাবে রেশম শিল্পে বিকশিত হতে পারে রাজশাহী অঞ্চল, সেজন্যই মূলত এখানে এই আলোচনাগুলো হচ্ছে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। গ্রাহকের পেশার বিবরণ বিস্তারিত না জেনে এবং অর্থের উৎস নিশ্চিত না হয়ে বড় অঙ্কের বিনিয়োগের সুযোগ দেয়া হলে পুঁজিবাজারে মানি লন্ডারিং এর বড় ধরনের ক্ষেত্র তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান। শনিবার সকালে মিরপুর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন 2015-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তত্ত্বাবধানে একদিনের এই সম্মেলনটি করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন এককভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষে বন্ধ করা সম্ভব নয়, তাই সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। পুঁজিবাজার থেকে যদি একটা চেক ব্যাংকে আসে, তাহলে আমরা সঙ্গত কারণেই চিন্তা করতে পারি যে এটা নিশ্চয়ই ওখান থেকে ভালো অবস্থাতেই এসেছে এবং ওখানে প্রতিদিনই দাম উঠানামা করে। এই জন্যই ওখান থেকে অনেকে মনে করেন যে এখান থেকে টাকাটা হোয়াইট করার প্রক্রিয়াটা সহজ হতে পারে। যে জন্য আমার মনে হয় পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা, তাদেরকে অধিক সচেতন থাকতে হবে যে এক জায়গা থেকে টাকা আরেক জায়গায় নিয়ে যাওয়া শেষে এটার আর কোথা থেকে এসেছে টাকাটা হদিশ খুঁজে না পাওয়া, এটা হচ্ছে লেয়ারিং। এই কাজটা যাতে মানি লন্ডাররা করতে না পারে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালানোর দায়ে বন্ধ হয়ে যাওয়া যুবক কর্মসংস্থান সোসাইটি যুবকের ক্ষতিগ্রস্তদের প্রায় 10,000 কোটি টাকা অচিরেই ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার রাজধানীর পুরনো পল্টন লেনের যুবকের সাবেক কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এ সময় সারা দেশ থেকে আসা যুবক ক্ষতিগ্রস্তরা অংশ নেন। তারা যুবকের সম্পত্তি বাজেয়াপ্ত করার মাধ্যমে তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান। যুবক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য গঠিত সরকারি কমিটি এ বিষয়ে কোনো কাজই করছে না বলেও এ সময় অভিযোগ করা হয়। সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার রাজধানীর শ্রীডাব মিলনায়তনে রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার 2014 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ সুযোগ রেখে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুললে জনগণ আগ্রহ হারাবে। এতে অপ্রদর্শিত অর্থ বিদেশে পাচার হওয়ারও আশঙ্কা জানান মন্ত্রী। একই অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি আবাসন খাত উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। পরে আবাসন খাতের প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। পঞ্চম কমওয়ার্ড পুরস্কার পেয়েছে দেশের সেরা ৬৩টি বিজ্ঞাপনী প্রচার। শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ২০টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞাপনী প্রচারের সৃজনশীলতা স্বীকৃতি হিসেবে বিজয়ী বিজ্ঞাপন পণ্যগুলো প্রায় গ্র্যান্ড প্রিক্স স্বর্ণ ও রৌপ্য পদক। ৩৬৭টি বিজ্ঞাপনী প্রচার থেকে বিপণন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বিজয়ীদের নির্বাচন করেন। নিজস্ব কার্যালয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। শনিবার রাজধানীর সোবাহানবাগের নাভানা নিউ বাড়ি প্লেসের ৭ম তলায় সংগঠনটি কার্যক্রম শুরু করে। কার্যালয়টি উদ্বোধন করেন বাপা সভাপতি এবং স্কয়ার ফুডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় জানানো হয়, কৃষিজাত পণ্য দেশে এবং বিদেশে বাজারজাত করতে বাপা আরও সক্রিয় ভূমিকা রাখবে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ২০১৫ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শনিবার সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। এ সময় যমুনা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদেরও সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০১ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে দেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে রচিত অধ্যাপক রেহমান সোবাহানের ২টি অর্থনীতি থেকে ২টি দেশ আমার বাংলাদেশ যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতারা। এ সময় ডক্টর কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম, ডক্টর আনিসুজ্জামান, সুলতানা কামাল, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সহ বক্তারা দেশের ইতিহাসের নানা পট পরিবর্তন নিয়ে বক্তব্য রাখেন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় অধ্যাপক সোবাহান তার বইয়ে পটভূমি নিয়ে আলোচনায় দেশের অর্থ বাণিজ্যের উন্নয়নে তার ভাবনাগুলো তুলে ধরেন। আর্টিসান আউটফিটার্স লিমিটেডের শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বেলি রোডে এই শোরুমের উদ্বোধন করেন আর্টিসান আউটফিটার্স লিমিটেডের নির্বাহী পরিচালক চেয়ারম্যান খায়রুল আলম সাগর। শোরুমে পাওয়া যাচ্ছে নারী, পুরুষ এবং শিশুদের জন্য আকর্ষণীয় পোশাক। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীনের অর্থনীতির অস্থিরতা ছড়িয়ে গেছে বিশ্ব অর্থনীতিতেও। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় টালমাটাল পুঁজি বাজার। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন শিগগিরই বাজার আবারও ঘুরে দাঁড়াবে, আর সেজন্য বিনিয়োগকারীদের সাহস যোগানো সহ সঠিক পরামর্শ প্রয়োজন। প্রায় ১৩৭ কোটি জনগণের দেশ চীন বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার হওয়ায় সবসময়ই বিশ্বের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে আকর্ষণীয়। গেল বছর প্রায় ৮,০০০ কোটি ডলারের পণ্য চীনে রপ্তানি করেছে ইউরোপের বৃহত্তম দেশ জার্মানি। কিন্তু সম্প্রতি ইউয়ানের মান কমার ফল তাদের ভোগ করতে হচ্ছে নিজেদের পকেটের অর্থ গচ্চা দিয়ে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় চীনারা পণ্য কেনা কমিয়ে দিয়েছেন। তাই চীন যাদের কাছ থেকে পণ্য আমদানি করে তাদের বেশিরভাগেরই অবস্থা এখন এমন। এ তো গেল রপ্তানিকারকদের অবস্থা। বিশ্ব পুঁজিবাজার অব্যাহত দরপতনের মুখে পড়ায় গত ১০ দিন ধরে তথৈবচ বিনিয়োগকারীদের অবস্থাও। তবে চীন নিজেও কম বিপাকে নেই। সুদের হার বাড়িয়েও হ্রাস টানতে পারছে না ইউয়ানের মান কমার ধারার। গত কয়েকদিনে বড় অঙ্কের পুঁজি হারিয়ে বিপর্যস্ত চীনা বিনিয়োগকারীরা। আসলে পুঁজিবাজার আর আমার জীবন একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। আমরা তো মুনাফার জন্যই বিনিয়োগ করি। লাস ভেগাসের ক্যাসিনোগুলোও একটা নিয়মে চলে, কিন্তু চীনের পুঁজিবাজার সব নিয়ম নীতির ঊর্ধ্বে।
মাত্র কয়েকদিনের ব্যবধানে সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন বিশ্বে এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নয়। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মানসিকভাবে সমর্থন জোগাতে পারলেই বাজার আবারও ঘুরে দাঁড়াবে। বিনিয়োগকারীদের এখন প্রয়োজন একটুখানি আশা। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি শিগগিরই বাজার আবার ঘুরে দাঁড়াবে। তাই বিনিয়োগকারীদের এখন শেয়ার কেনার দিকেই আগ্রহ দেখানো উচিত, কারণ এটাই কেনার জন্য উপযুক্ত সময়। বাজার স্থিতিশীল হওয়ার আশা জোগালেও চীনের সার্বিক অর্থনীতি কবে নাগাদ গতিশীল হবে সে সম্পর্কে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না অর্থনীতিবিদরা। তাই বিশ্ব অর্থনীতির অস্থিরতা দূর হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আয় বাড়ায় আগস্টে বেড়েছে মার্কিনীদের বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণও। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়ল মার্কিনীদের আয়ের পরিমাণ। আগস্টে এ আয় বেড়েছে 0.4%। দেশটির অর্থনৈতিক কার্যক্রমের 2/3 নির্ভর করে ভোক্তা খরচের উপর। মার্কিনীদের আয় এবং ব্যয় বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে বেশ শক্তিশালী ছিল দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর দেশটির 3.7% প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস বিশ্লেষকদের। এছাড়া অর্থনীতির এই স্থিতিশীলতা অব্যাহত থাকলে চলতি বছরই সুদের হার বাড়ানো হবে বলে পূর্বাভাস ফেডারেল রিজার্ভের। ইউরোপ সহ গোটা বিশ্ব যখন অভিবাসী সংকট সমাধানে হিমশিম খাচ্ছে, তখন বিশ্লেষকরা বলছেন আশ্রিত অভিবাসীরা ইউরোপের সংকটাপন্ন অর্থনীতিতে বেশ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অভিবাসীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত হয়। ইউরোপে কাজের সুযোগ পেলে তা দেশগুলোর দক্ষ শ্রমিক সংকট দূর করতে সাহায্য করবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে বলে অভিমত তাদের। গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ হয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছেন মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। যারা সফল হচ্ছেন তারা শুরু করতে পারছেন নতুন জীবন, আর যারা ধরা পড়ছেন কিংবা অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন মানব পাচারকারী চক্রের শিকার হয়ে কখনো তারা প্রাণ হারাচ্ছেন, কখনো ভাসছেন সাগরে। জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে চলতি বছর ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে অবৈধভাবে ইউরোপে এসেছেন অন্তত 3 লাখ অভিবাসী। এই সংকট সমাধানে এখন দিশেহারা ইউরোপ এবং যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন ইউরোপের অর্থনীতির জন্য অভিবাসী সংকটের ইতিবাচক দিকও রয়েছে। যে বেসরকারি সংস্থাগুলো অভিবাসীদের নিয়ে কাজ করছে, সেই সংস্থাগুলোর গবেষণায় দেখা গেছে মধ্যপ্রাচ্য থেকে যেসব অভিবাসী আসছেন তাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং দক্ষ। তারা যদি ইউরোপে কাজ করার অনুমতি পায় তাহলে ইউরোপের অর্থনীতির জন্য তা ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি এসব অভিবাসীদেরও একটা গতি হবে। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে অভিবাসীরা যে পরিমাণ কর পরিশোধ করেন তার থেকে অনেক কম সুযোগ সুবিধা ভোগ করেন। তবে অভিবাসীদের অর্থ ব্যয় কিংবা কর্মসংস্থানের মধ্য দিয়ে দেশগুলো কিছুটা উপকৃত হলেও অভিবাসী সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় গ্রিস, ইতালির মতো সংকটগ্রস্ত দেশের সরকারের পক্ষে এ খাতে অর্থায়ন দিন দিনই কঠিন হয়ে পড়ছে। বেশিরভাগ গবেষণায় দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কোনো না কোনোভাবে ভূমিকা রাখছে অভিবাসীরা, যা ইতিবাচক হলেও অনেক দেশের সরকারের পক্ষেই এখন অভিবাসীদের জন্য অর্থ ব্যয় করা সম্ভব না। বিশ্লেষকরা বলছেন যেসব অভিবাসী দেশ ছেড়ে ইউরোপকেই স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিলে ইউরোপের উৎপাদন খাত চাঙা হবে। তবে ইউরোপের সরকারগুলো আপাতত গুরুত্ব দিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় অভিবাসী সংকট সমাধানে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ফ্রাঙ্কের শক্তিশালী মানের কারণে দিন দিনই ব্যয়বহুল হয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের রপ্তানি খাত। এর ফলে রপ্তানিতে লোকসান হয় সুইজারল্যান্ডের অর্থনীতি গেল 6 বছরের মধ্যে প্রথমবারের মতো মন্দার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে ফ্রাঙ্কের শক্তিশালী মানের নেতিবাচক প্রভাব এড়াতে সরকার এবং সুইস ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে ভোক্তা খরচও। এ কারণেই গেল প্রান্তিকে দেশটির অর্থনীতি 0.2% সম্প্রসারিত হয়েছে। এদিকে রপ্তানি ব্যয়বহুল হওয়ার পাশাপাশি কমেছে আমদানিও। কেউ কেউ পূর্বাভাস দিচ্ছেন বছর শেষে দেশটির প্রবৃদ্ধি হবে 0.9% এবং 2016 সালে তা পৌঁছবে 1%। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা কিন্তু দেখতে পাচ্ছি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে আজকে বাজার শুরু হয়। 4810 পয়েন্টের কিছু বেশি নিয়ে বাজার শুরু হলে সেটি 4820 পয়েন্টের উপরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই, 5 থেকে 7 মিনিটের মধ্যেই। এরপরে কিন্তু আমরা দেখেছি যে 10 মিনিটের মাথায় সূচকটা আবারও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে
যেতে শুরু করে এবং এরপরে কিন্তু ক্রমাগত নামতে থাকে এবং এই মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রতিটি সূচকেই কিন্তু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্স সেটিতে রয়েছে 12 পয়েন্টের নিম্নগতি, 4800 পয়েন্টে রয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স। ডিএসসি এস ইন্ডেক্স রয়েছে 1184 পয়েন্টে, নিম্নগতি রয়েছে 2 পয়েন্টের মতো। আর ডিএসসি 30 ইন্ডেক্স 3 পয়েন্টের নিম্নগতির ফলে এই মুহূর্তে রয়েছে 1836 পয়েন্টে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 97 কোটি টাকা। লেনদেনও কিন্তু আমরা যদি খেয়াল করি যে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য সময় দেখা যায় যে এই সময়টিতেই 100 কোটির উপরে কিন্তু লেনদেন ছাড়িয়ে যায়, কখনো কখনো আমরা 200 কোটির লেনদেন দেখি, কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু লেনদেন অনেক কম। আর লেনদেনকারী যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে 79টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম বেড়েছে, 140টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, আর 57টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম রয়েছে এই মুহূর্তে অপরিবর্তিত অবস্থায়। এই মুহূর্তে লেনদেনের শীর্ষ কোম্পানি তিতাস গ্যাস। জ্বালানি খাতের এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে 76 টাকা 60 পয়সায়, যেটি আমরা গত সপ্তাহে শেষ কার্যদিবসে দেখেছিলাম 74 টাকা 80 পয়সা। অর্থাৎ আমরা সূচকের নিম্নগতি দেখলেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিতাস গ্যাস যেটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে সেটি কিন্তু দাম বেড়েছে। এরপরে যদি আমরা দেখি লেনদেনের দ্বিতীয় অবস্থানে এই মুহূর্তে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটিও জ্বালানি খাতের একটি প্রতিষ্ঠান। এই কোম্পানিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 156 টাকায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 152 টাকা 90 পয়সা ছিল শেষ লেনদেন মূল্য গত সপ্তাহে শেষ কার্যদিবসে। অর্থাৎ লেনদেনের যেই শীর্ষ দুটি কোম্পানি, দুটি জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং সূচকের নিম্নগতি থাকলেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি কোম্পানি শেয়ারের দামই গত শেষ কার্যদিবসের চেয়ে বেড়েছে। এবং আমরা যদি আজকের সর্বনিম্ন মূল্য দেখি এই দুটি কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে শেষ কার্যদিবসের চেয়ে বেশি। এরপরে যে অন্যান্য শীর্ষ কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্কয়ার ফার্ম রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে, শাহজি পাওয়ার কোম্পানি লিমিটেড জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে লেনদেনের চতুর্থ অবস্থানে, বারকা পাওয়ার জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান সেটিও রয়েছে লেনদেনের পঞ্চম অবস্থানে। অর্থাৎ লেনদেনের শীর্ষ 5টি কোম্পানির মধ্যে 4টি জ্বালানি খাতের প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে। আর এরপরে যদি আমরা দেখি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, এই কোম্পানিটি রয়েছে লেনদেনের ষষ্ঠ অবস্থানে। সপ্তম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড এবং অষ্টম অবস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেসকো, অর্থাৎ জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান। ইফাদ অটোস রয়েছে লেনদেনের নবম অবস্থানে। মোটামুটি এখন পর্যন্ত আমরা লেনদেনকারী যে শীর্ষ কোম্পানিগুলো সেগুলোর মধ্যে জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে বেশি দেখতে পাচ্ছি। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। অবশেষে আবারও শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত, ব্যবহার করা যাবে না অনুমোদনহীন খাতে, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। ঢালাও সংযোগে সংকটে পড়বে দেশ, মত বিশেষজ্ঞদের। 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল দেশের চিনির বাজার, পাইকারি বাজারে দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে। প্রস্তাবিত শিল্পনীতিতে পর্যটন খাতকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই বড় বাধা। এবং গ্রাহকের পেশা ও অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে পুঁজিবাজারের মাধ্যমে বাড়বে মানি লন্ডারিং, আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন।